নিশিদিন আলোক শিখা জ্বলুক। দর্শক, কীর্তিমানের গল্পকথা অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রে বরেণ্য মানুষগুলোর জীবনের গল্প আমরা উপস্থাপন করে থাকি। তেমনি আমাদের আজকের পর্বেও এরকমই একজন বরেণ্য মানুষ আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন, যে মানুষটি দীর্ঘ প্রায় 6 দশক যাবৎ বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করে চলেছেন এবং দীর্ঘদিন অধ্যাপনা পেশায় নিযুক্ত ছিলেন। এই মানুষটি হচ্ছেন আমাদের সকলের প্রিয় হায়াত মাহমুদ। স্যার, কেমন আছেন? অতি চমৎকার আছি। আমি কখনো খারাপ থাকি না। স্যার, আজকে আমরা আপনার জীবনের গল্প শুনতে এসেছি, কিভাবে আমাদের একজন হায়াত মাহমুদ হয়ে উঠলেন সেই গল্প। কিন্তু তার আগে আপনার জীবনের উপর নির্মিত একটি তথ্যচিত্র আমরা আমাদের দর্শকদের দেখিয়ে আসব। বরেণ্য শিক্ষাবিদ ও লেখক হায়াত মাহমুদের জন্ম 1939 সালের 2 জুলাই পশ্চিমবঙ্গের হুগলি জেলার মৌড়া নামক এক গণ্ডগ্রামে। তার পোশাকি নাম মোহাম্মদ মনিরুজ্জামান। তার বাবার নাম মোহাম্মদ শামশের আলী ও মায়ের নাম আমিনা খাতুন। প্রাথমিক বিদ্যালয়ের পড়াশোনা শুরু করেন হুগলির খাজুরদহ বি বকাউল্লাহ প্রাথমিক বিদ্যালয়ে। দেশ বিভাগের কারণে তার পৈতৃক পরিবার ঢাকার গ্যান্ডারিয়ায় স্থায়ী নিবাস করে। সেন্ট গ্রেগরিজ উচ্চ বিদ্যালয় থেকে 1956 সালে মাধ্যমিক এবং 1958 সালে নটরডেম কলেজ হয়ে তৎকালীন কায়েদে আজম কলেজ, বর্তমানে যেটি সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সেখান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতক, স্নাতকোত্তর এবং কলকাতা যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক সাহিত্যে পিএইচডি সম্পূর্ণ করেন। তার কর্মজীবনটি কেটেছে বিভিন্ন জায়গায়। কর্মজীবনের শুরুর পর প্রায় 1 দশক তিনি নারায়ণগঞ্জের তুলারাম কলেজ ও ঢাকার জগন্নাথ কলেজে শিক্ষকতা করেছেন। প্রায় 5 বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনা করেন। এরপর বছর 3 তিনি সোভিয়েত ইউনিয়নের মস্কোতে প্রগতি প্রকাশনে অনুবাদকের চাকরি করেন। 1976 সালে দেশে ফিরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে যোগদান করে এখানেই থিত হন। 2004 সালে এই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পদ থেকে অবসর গ্রহণ করেন। শিক্ষকতা জীবনে অতিথি অধ্যাপক হিসেবে কাজ করেছেন মস্কো রাষ্ট্রীয় আন্তর্জাতিক সম্পর্কবিদ্যা ইনস্টিটিউটে, কলকাতা যাদবপুর বিশ্ববিদ্যালয় ও আগরতলা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে। লেখক জীবনে হায়াত মাহমুদ কবিতা, অনুবাদক সাহিত্য, প্রবন্ধ, জীবনী, শিশু সাহিত্য সব ক্ষেত্রেই বিচরণ করেছেন। তার গদ্য লেখার ক্ষমতা অসাধারণ। বাংলাদেশের গদ্য সাহিত্যের অন্যতম শক্তিশালী লেখক হায়াত মাহমুদ। চিন্তা, পরিশীলতা আর প্রকাশ ভঙ্গির এক অপূর্ব সংযোগ তিনি ঘটাতে পারেন। তার কবিতায় রয়েছে মিষ্টি সৌন্দর্য, আবেগ ও যুক্তি। শিশু সাহিত্যে তিনি অত্যন্ত সাবলীল। সমালোচনার সাহিত্যে তিনি চিন্তাশীলতার পরিচয় দিয়েছেন। বিদেশি সাহিত্যে, বিশেষ করে রুশ সাহিত্যে বাঙালি পাঠকের কাছে তুলে ধরার ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য। বাংলা ভাষা ও সাহিত্যর পাঠ্য বই রচনাতেও তিনি সিদ্ধহস্ত। তার রচিত গ্রন্থ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত পড়ানো হয়। সাহিত্য সকল শাখা মিলিয়ে এ যাবৎ তার শতাধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে। তিনি শিশু সাহিত্যে বিশেষ অবদানের জন্য 1983 সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার এবং 2013 সালে বাংলাদেশ শিশু একাডেমি সাহিত্য পুরস্কার পান। বাংলা ভাষা ও সাহিত্যে অসামান্য অবদানের জন্য 2016 সালে 21 পদকে ভূষিত হন। 2017 সালে বাংলা একাডেমি কর্তৃক রবীন্দ্র পুরস্কার লাভ করেন। ব্যক্তিগত জীবনে স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, পুত্রবধূ, জামাতা এবং নাতি নাতনিকে নিয়ে হায়াত মাহমুদের পারিবারিক জীবন। বাংলা সাহিত্যের সমৃদ্ধির পেছনে এই মানুষটির অবদান
অসামান্য। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন তার কর্মের মাঝে এক জ্বলজ্বলে তারকা হয়ে থাকবেন একজন হায়াত মাহমুদ। স্যার, তথ্যচিত্রটি দেখিয়ে এলাম। আমরা আলাপনটি শুরু করতে চাই সেই পরিবারটি থেকে, অর্থাৎ যে পরিবারটিতে আপনার জন্ম সেই পরিবারটি সম্পর্কে বলবেন। আমার জন্ম পশ্চিমবঙ্গে। তো পশ্চিমবঙ্গের মৌরা বলে ছোট্ট একটি গ্রাম, সেই গ্রামে মুসলমান ছাড়া আর কেউ ওই গ্রামের বাস করতেন না। আমার ছোটোবেলার অভিজ্ঞতাই শুধু নয়, বড় হলেও দেখেছি যে প্রতিবেশী যারা ছিলেন হিন্দু, তাদের সঙ্গে অসম্ভব চমৎকার সম্পর্ক ছিল। আমরা হিন্দু মুসলমান এই ব্যাপারটি ছোটোবেলায় বুঝতেই শিখিনি। বাবা ছোটোবেলা থেকেই ব্যবসা করতেন। বাবা অবস্থাপন্ন ছিলেন বলে আমাদের অন্যান্য আত্মীয় স্বজনের অনেক ছেলে মেয়ে আমাদের বাড়িতে থাকতো। চাঁদের হাট, হ্যাঁ। হ্যাঁ, আমার বাবা ওখানকার ইউনিয়ন বোর্ডের ভাইস প্রেসিডেন্ট ছিলেন বহু বছর। ফলে বাবাকে সবাই চিনতেন এবং ভালোবাসতেন। তো স্যার, আপনার শৈশব কেটেছে পশ্চিমবঙ্গে, শৈশব কৈশোর, এবং একটি বয়সে এসে এই বঙ্গে চলে এলেন ঢাকা শহরে। তো স্যার, কেমন ছিল শৈশবের সেই দিনগুলো? খুব আনন্দের মধ্যেই কেটেছিল। হ্যাঁ, ও শৈশব সকলেই আনন্দের মধ্যেই কাটে বলে আমার ধারণা এখনও। আমি বাড়িতে খুব বজ্জাত ছিলাম, কিন্তু বাড়ির বাইরে গেলি, আমরা সমস্ত বজ্জাতি বাড়ির ভিতরে, বাইরে গেলি আমি একদম শান্ত। ফলে বাড়ির বাইরে গেলে বাড়ি একটু স্বস্তি পেত। চমৎকার একটি শৈশব কাটছিল। এই সময়টিতে স্বপ্ন কি ছিল যে বড় হয়ে কি হবেন? স্বপ্ন কিছু ছিল বড় মনে হয় না। স্পষ্ট কিছু ছিল না। স্যার, আমাদের এই অঞ্চলে সবার জীবনে একটি গুরুত্বপূর্ণ ঘটনা দেশ বিভাগ। আপনার জীবনেও গুরুত্বপূর্ণ ঘটনা, আমার জীবনে, অনেকের জীবনে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। অনেকের পরিবারকে দেশান্তরী হতে হয়েছিল, পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ দেশান্তরী। তো এই যে দেশান্তরী, আপনি আপনার দৃষ্টিতে কি দেখলেন? কি দেখার প্রেক্ষিতে আপনার বাবা মা, আপনার পরিবার ওই অঞ্চল থেকে এই অঞ্চলে চলে এলো? এই যে চলে আসতে হয়েছিল, বাবা বুড়ো বয়সে খুব দুঃখ করেছেন যে এসে ভুল করেছি, আসা উচিত হয়নি। নিজের জায়গা, মাতৃভূমি ছাড়তে নেই। কলকাতার রায়ট, কলকাতায় দাঙ্গা হয়েছিল। এই রায়ট হচ্ছে বাবার প্রত্যক্ষ অভিজ্ঞতার একটা অংশ। কেন গ্রামাঞ্চলে তো আর দাঙ্গা লাগে না, আর দাঙ্গা কোথাও এমনিতে লাগে না, লাগানো হয়, তাই না? তা আমাদের গ্রাম থেকে একটা মাঠ পার হয়ে ওখানে একটা রেল লাইন ছিল, বিপিআর বলা হতো, বেঙ্গল প্রভিন্সিয়াল রেলওয়ে। সরকার এটা প্রতিষ্ঠা করেনি, এটা স্থানীয় জমিদাররা নিজেরা পয়সা তুলে এটা ওই বেঙ্গল প্রভিন্সিয়াল রেলওয়ে বিপিআর, ওখানে রেল লাইন ছিল, ওখানে চেপে কলকাতায় যেতে হতো। স্টেশন মাস্টার তারাও হিন্দু মুসলমান সব মিলিয়েই ছিল। বাবা একদিন যাবেন কলকাতার দিকে, তখন এক বাড়ি বাবাকে, একদিন আমরা খারাপ খবর পেয়েছি কলকাতায়, কলকাতায় তোমার যাওয়া হবে না, কলকাতা যাওয়া হবে না, ওখানে মারামারি হচ্ছে বলে বাবাকে লুকিয়ে রাখে। তারা কিন্তু মুসলমান না, হিন্দু। তো সেজন্যে তখন আমি হয়েছি, বাবা এখানে চলে এলেন। এই আমি প্রথম সন্তান, মানুষ করতে হবে, এই চিন্তাতে বাবা এখানে চলে এসেছিলেন ঢাকায়। যে ওর তো পাকিস্তান হয়েছে, তো ওর তো মুসলমানদের জন্যই হয়েছে,
আমি তাহলে এই ছেলেটাকে মানুষ করার জন্য ওখানে নিয়ে গেলেই ওকে ভালো মতো মানুষ করতে পারবো। হরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ প্রাণ ভরিয়ে। স্যার, যেটি বলছিলাম, আপনার বাবা আগে এই অঞ্চলে চলে এলেন, ঢাকা শহরে চলে এলেন, তারপরে আপনি এলেন 52 সালে। ওই সময় আপনার বয়স 13 বছর, 13 বছরের একটি কিশোর। ওই বঙ্গে আপনি আপনার কিশোর বয়সের বন্ধু বান্ধব ফেলে চলে এলেন, এখানে এসে নতুন পরিবেশ, নতুন বন্ধু বান্ধব, অনুভূতিটা কি হয়েছিল যে একটা দেশ ত্যাগ, কি এগুলো কি বুঝতে পারতেন স্যার? এটা তো নতুন জায়গা, শহর, জীবনে শহর দেখিনি। হ্যাঁ, ফলে এখানে এসে আমি খুব আনন্দিত, আমি খুব খুশি। তো গ্রাম থেকে একটা ছেলে শহরে এসে বেশ আনন্দিত। হ্যাঁ স্যার, আপনি 52 সালে পূর্ববঙ্গের ঢাকা শহরে এলেন, গ্রামের ছেলে ঢাকা শহরে এসে এই অঞ্চলের একবারে সেরা একটা স্কুলে ভর্তি হলেন, একটা নতুন স্কুল জীবন শুরু হলো। তো স্যার, এই স্কুল জীবনটা, পড়াশোনা জীবনটা কেমন ছিল? সব মিলে একবার উচ্চ শিক্ষা পর্যন্ত। ছাত্র নাম করা ছিলাম না, নাম করা হওয়ার জন্য কোনো মনের মধ্যে তাগিদ ছিল না, কিন্তু আমার যারাই আমাকে পড়িয়েছেন স্কুলে, পরে ইউনিভার্সিটিতে, কলেজে, সবাই আমায় খুব স্নেহ করতেন, পছন্দ করতেন। সেটা কী জন্য আমি জানি না, পড়াশোনায় খারাপ নই বলে নাকি ভদ্র সভ্য বলে কি জানি না, কিন্তু আমি মাস্টারদের স্নেহ সবসময় পেয়েছি। একবার তো আমি কলেজ ছেড়ে এক মাস্টারই আমাকে বললেন, তোমাকে এখানে তো এটা মিশনারি কলেজ, তোমাকে করবে না, পার্সেন্টেজ কম, আগে দাও, তো তুমি, আমি বলে দিচ্ছি, তুমি গিয়ে দেখা করো সারোয়ার্দী কলেজে। তখন সারোয়ার্দীর নাম ছিল কায়েদ আজম কলেজ, কায়েদ আজম কলেজে করো, হয়ে যাবে। তো এলাম, ভর্তি হলাম, হ্যাঁ ভর্তি হলাম। স্যার, পরবর্তীতে ইউনিভার্সিটি না, পরবর্তীতে মানে কি, এখানে 1 বছর লস হয়েছিল। লস হওয়ার মানে হলো আমি আবার গিয়ে নটরডেম কলেজে ভর্তি হলাম। লন্ডন কলেজ আমার পছন্দের কলেজ ছিল। পরে দেখলাম বন্ধু বান্ধব সব তো ইউনিভার্সিটি ভর্তি হচ্ছে। হ্যাঁ, এর মধ্যে 1 বছর চলে গেল, আমি গিয়ে ইউনিভার্সিটি ভর্তি হলাম। স্যার, পড়াশোনা শেষ করলেন, শেষ করে আপনার কর্মজীবনটি শুরু হয়েছিল অধ্যাপনা জীবন দিয়ে। নারায়ণগঞ্জের তোলারাম কলেজে অধ্যাপনা দিয়ে, পরবর্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ 40 বছরের উপরে অধ্যাপনা জীবন। এই অধ্যাপনা জীবনটি কেমন ছিল? ভালো সিদ্ধান্তই নিয়েছিলাম। আচ্ছা, আমাকে ছাত্রছাত্রীরা এখনও খুব ভালোবাসে। যারা ঢাকার বাইরে থাকে, ঢাকায় এলে হয় এখানে বাসে আসে, অথবা ফোনে খোঁজ খবর নেয়। এমনকি যেখানে বাইরে থাকলেও সেখান থেকেও কখনো কখনো ফোনে ছাড়া আপনার কথা খুব মনে পড়ছে, কেমন আছেন। ফলে এই দিকে কোনো আমার অতৃপ্তি নেই। চমৎকার অনুভূতি। স্যার, লেখালেখি জীবনটি সম্পর্কে জানতে চাই, কারণ আপনার একটি সমৃদ্ধ লেখালেখি জীবন। আপনি প্রবন্ধ সাহিত্যকে সমৃদ্ধ করেছেন, অনুবাদ সাহিত্যকে সমৃদ্ধ করেছেন, এদেশের শিশু সাহিত্যকে সমৃদ্ধ করেছেন এবং কবিতাও লিখেছেন। এই লেখালেখি জীবনটি কিভাবে শুরু হয়েছিল? না, আমি লেখালেখি করবো এটা তো ঠিক করেছিলাম। আচ্ছা, এটা আমার পূর্ব সিদ্ধান্ত। আর লেখা ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে সেটা তো পাঠকরা বলবে। তো স্যার, লেখা নিয়ে যদি অনুভূতির কথা বলেন, যে লোকে তো এখনো সুনামি করে। ডক্টর মনিরুজ্জামান লেখক হিসেবে হয়ে গেলেন হায়াত মাহমুদ, কেন এই রূপান্তর? কেন এই রূপান্তরের কারণ হচ্ছে এখানে মনিরুজ্জামান তো কয়েকজন আচ্ছা, বাংলাদেশে। জি জি জি। তো তখন তো নাম পাল্টাতে হয়। মধ্যযুগে একজন কবি ছিলেন হায়াত মাহমুদ। আমি হায়াত মাহমুদকে নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক গবেষণা করেছিলেন। আমি ঠিক করলাম হায়াত মাহমুদ তো অনেক পূর্বের, এখন তার কবিতা
কেউ পড়ে না, ছাপাও হয় না, আমি এই নামটা নিই, বাস নিয়ে নিলাম। স্যার, আপনার লেখালেখি জীবনের একটি উল্লেখযোগ্য বিষয় জীবনী গ্রন্থ। আপনি রবীন্দ্রনাথ নিয়ে অসংখ্য কাজ করেছেন, আপনি নজরুলকে নিয়ে কাজ করেছেন, জসিমউদ্দিনকে নিয়ে কাজ করেছেন, লালন সাঁইকে নিয়ে কাজ করেছেন, তারাশ শঙ্করকে নিয়ে কাজ করেছেন, এমনকি আপনার বন্ধু হাসান আজিজুল হককে নিয়েও আপনি লিখেছেন। তো এই যে জীবনী গ্রন্থ নিয়ে আপনার জীবনী গ্রন্থ লেখার কারণ কি? ঠিক কিনা জানি না, কিন্তু আমার নিজের ধারণা আমি জীবনী ভালো লিখি। ফলে যারা আমার প্রিয়জন এবং আমার নিজের গদ্য সম্পর্কে আমার ভালো বিশ্বাস আছে যে আমি এমন গদ্য লিখি যা পাঠককে মুগ্ধ করে, পাঠককে টানে। মানে পাঠক তো এমনি বই পড়ে না, তাকে টানতে হবে। 5 লাইন 10 লাইন পড়ার পরে মনে বেশ, তো এটাকে ভাবতে হবে। তো আমার ভাষা এই রকমের। স্যার, আপনার লেখালেখি প্রসঙ্গে একটি বিষয় জিজ্ঞেস করতেই হয় যে আপনি লেখালেখির শুরুতেই ঘোষণা দিয়েছিলেন আপনাকে দিয়ে গল্প উপন্যাস লেখা হবে না। কি মনে করে আপনি একবারে কোনো রকম ভনিতা না করেই ঘোষণা দিয়ে এটি থেকে ইস্তফা দিলেন কেন, কি মনে করে? গল্প তো কাহিনী বুনট, হ্যাঁ, এটা আমার জন্য কষ্টকর। স্যার, আপনার সাহিত্যে একটি আপোষহীন চরিত্রেও লক্ষ্য করা যায়, সেটি হচ্ছে 75-এ বঙ্গবন্ধু হত্যার পর বঙ্গবন্ধুকে নিবেদন করে আপনি কবিতা লিখেছেন, আর ঠিক বছর আগে যুদ্ধের শাস্তি চাই শীর্ষক একটি প্রবন্ধ গ্রন্থ রচনা করেছেন। সাহিত্যে এই আপোষহীনতা কেন, কোন তাগিদ থেকে? আমার দরকার নেই আপোষ কামি হওয়ার, মরে গেলে যাবো, মরতে তো হবেই, এ থেকে তো বাঁচবার উপায় নেই। তো মরতে যখন হবেই, এই দুর্নামটা নিয়ে মরবো কেন? হ্যাঁ। স্যার, আজকে যখন আপনার সঙ্গে আমরা কথা বলছি তখন আপনার বয়স 80 বছর। এই যে দীর্ঘ জীবনের এই জার্নিটা কেমন মনে হয় আপনার নিজের কাছে, কি মনে হয়? চমৎকার। আমি জীবনকে সবসময় খুব আনন্দের মনে করি। জীবনকে ভালোবাসতে হয়, ভালোবাসলে জীবনও ভালোবাসবে। আর ভালোবাসার প্রথম হচ্ছে কাউকে দূরে ঠেলতে নেই, আমি জড়িয়ে ধরলে সেও জড়িয়ে ধরবে। স্যার, আজকে যে একটি সমৃদ্ধ জীবন, এই জীবনটি গড়বার পেছনে নিশ্চয়ই অনেক মানুষের অবদান আছে, যাদের অবদানের কথা বলতে চান? সকলের স্যাক্রিফাইস আছে, এই অর্থে যে আমি বাড়ির জন্য কিছুই করি না। হ্যাঁ, আমি জীবনে বাজার করেছি একবার, বাজারে গিয়ে বাজার করা একবার। তাও এত খারাপ বাজার করেছিলাম, বাড়িতে বলেছিল আর জীবনে তোকে পাঠাবো না, আর পাঠাবনি কখনো। আপনাকে নিয়ে আপনার পরিবারের সদস্যদেরকে আমরা জিজ্ঞেস করেছিলাম, একজন হায়াত মাহমুদ পারিবারিক জীবনে কেমন, পরিবার থেকে দেখার ভিত্তিতে আপনার পরিবারের সদস্যরা আপনাকে নিয়ে দুটো কথা বলেছেন, সেটি আমরা আমাদের দর্শকদের দেখে আসবো। আমাদের বিয়ে হয়েছে তো 65 সালে। পারিবারিক জীবনে মানুষটা তো খুবই ভালো মানুষ, একটু উদাসীন টাইপের আর কি। প্রথম দিকে কবিতা লিখেছে অবশ্য কিছুদিন, কবিতা বই আছে দুটো ইয়েতে, বেশিরভাগই প্রবন্ধের বই। সে যে বিখ্যাত, তার বিখ্যাত লোকের সঙ্গে সব আলাপ, এটা খুব ভালো লাগে আমার। আমাদের এই দীর্ঘ জীবনে কখনো হয়নি, কিন্তু কোনো ঝগড়াঝাটি এগুলো কখনো হয়নি, মানে মরবালির এই ধরনের আর কি। এক কথায় বলতে গেলে সে অসাধারণ একটু আমার কাছে আর কি। আব্বু অসম্ভব মজার একটা মানুষ এবং খুবই আনকনভেনশনাল, অসম্ভব পরিশ্রমী, স্পেশালি একাডেমিক ব্যাপারে, লেখাপড়ার সংক্রান্ত যে কোনো বিষয়ে। আমার শৈশব কিংবা আমার কৈশোরে আমার সবসময় মনে পড়ে যে আমি দিনের পর দিন দেখেছি যে আব্বু হয়তো বা কোনো লেখার কাজে, কোনো প্রবন্ধ বা কোনো কিছু লিখতে গিয়ে দিনের পর দিন না ঘুমিয়ে আছে, 4 দিন 5 দিন 6 দিন দিনে বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছে, ফিরে হয়তো বা 1 বা 2 ঘন্টা ঘুমিয়ে নিচ্ছে, সারা রাত জেগে কাজ করছে, করে তারপর দিন সকালবেলা আবার চলে যাচ্ছে। আমি এরকম অহরহ দেখেছি বছরের পর বছর। আব্বুর বই কেনা নিয়ে আব্বুর এক কলকাতার বন্ধু উনি খুব মজা করে বলতেন, উনি বলতেন যে বড় লোকদের স্ত্রীরা যেভাবে গয়নার দোকানে গিয়ে গয়না কেনে, হায়াত মাহমুদের বই কেনার ধরনটা অনেকখানি ওরকম। উনি দোকানে গিয়ে ওনার লাগুক বা না লাগুক একটার পর একটা বই কিনে যাচ্ছেন। আব্বুর এখন বয়স হচ্ছে, ফলে আব্বুর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। স্যার, আপনি আমাদের একজন অগ্রজ অভিভাবক হিসেবে
আজকের তরুণ প্রজন্মের জন্য কি পরামর্শ দেবেন? তরুণদের মধ্যে খুব কাছে টানাটা খুব কমে গেছে। কেন কাছে টানে তো ছাড় দিতে হবে। তরুণীরা খুব সংকীর্ণ মনে হয়ে গেছে। আমাদের মধ্যে লোভ খুব প্রবল। ওই বাংলায় যে একটা আছে না, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এটা একদম খাটে। এই 5টা রিপু, রিপু মানে হচ্ছে যা আমাকে ধ্বংস করবে। এই 5টাই ভেবে চিনতে একে একদম ঘেঁষতে না দেওয়া। ষড় রিপু থেকে, এগুলো রিপু তো দূরে থাকো। স্যার, আপনার এই জীবনে আপনি দেশ বিভাগ দেখেছেন, 52 ভাষা আন্দোলন দেখেছেন। 52 ভাষা আন্দোলনের বছরেই আপনি পশ্চিমবঙ্গ থেকে পূর্ববঙ্গে এসেছেন। 71-এর মুক্তিযুদ্ধ দেখেছেন, আজকের স্বাধীন বাংলাদেশ দেখছেন। আজকে দেশটি কেমন দেখছেন এবং দেশ নিয়ে যদি আপনি আপনার কোনো স্বপ্নের কথা বলতে চান? দেশ নিয়ে তো স্বপ্ন সকলেই আছে, থাকবে, থাকা উচিত। এখানেও একটি কথা যে দেশকে যে যেমনভাবে দেখবে সেইভাবে সে ভালোবাসবে। তো দেখা তো সকলে একরকম নয়, দেশকে ভালোবাসতে শিখতে হয়। স্যার, এতক্ষণ আপনার সঙ্গে সুন্দর একটি সময় কাটালাম আপনার ভাষায়, আপনার বাবার বাড়িতে। এবার আমাদের যাওয়ার সময় হলো, যেতে হবে। বিদায় চাইছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো থাকো। তবে আমরা বিদায় নেব আপনার পছন্দের অসংখ্য গানের মধ্যে।